আমি একবার যারে জাউরা বলে আইডেন্টিফাই করি, জাউরা হিসেবে সে একসময় প্রমাণ করে দেয় যে সে আসলেই জাউরা। আমার আইডেন্টিফিকেশন ঠিক ছিল, আমি ঠিকই ধরেছিলাম তারে। আমি এই পররাষ্ট্র সচিবরে নিয়ে মেলা এপিসোড করেছি। পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব পর্যন্ত কইছে যে আমি নাকি ওর পিছে লাগিয়েছি, কারণ আমার অন্য কাউকে পছন্দ আছে পররাষ্ট্র সচিব হিসাবে। কথা সত্য, আমার পছন্দ আমি লুকাই না। তো আমি তো মনিকা বেলুচিরে পছন্দ করি। তো তহিদ সাহেব আপনার পছন্দ না জসিমের চাইতে মনিকা বেলুচিরে বা ইন্ডিয়ান নায়িকারে পররাষ্ট্র সচিব করলে তো সবাই মেনে নিত। এটা করেনি, সহজ জিনিস বুঝেন না গায়ে। তাই জসিম কেন তার জাউরা উপাধির প্রতি সম্মান দেখাইছে সেটা এনার দেখি। এটা নতুন কাজ করেছে ওই আসেন, এটা দেখে দেখি মজার জিনিস আছে। জসিম পাকিস্তানের সাথে একটা দ্বিপক্ষীয় মিটিং করেছে, করা ভালো জিনিস, পাকিস্তানের সাথে করেছে। মেলাদিন মিটিং টিটিং হয় না, তো সেই দ্বিপক্ষীয় মিটিংয়ে কি করেছে, সে আওয়ামী বয়ান তুলে ধরেছে। পাকিস্তান নিয়ে আওয়ামী বয়ান কি ছিল, মানে যে সিপি গ্যাং এর গর্দবগুলো, আওয়ামী লীগার গুলা কি করতো, কি বলতো, আমি বামেরা কি বলতো, এক নম্বর বলতো পাকিস্তানকে 1971-এর গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। 2 নম্বর কি করতো, পাকিস্তানের কাছে 1971-এ বাংলাদেশে অনেক পাওনা আছে, সেগুলো ফেরত দিতে হবে। 3 নাম্বার, আইটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে হবে। এই তো, অন্য কিছু কইতো, এগুলোই তো। হাসিনা লেসপেন্সার বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব জসিম আওয়ামী বয়ানরা আবার মাঠে আনিছে। এই আওয়ামী বয়ানরে আমি তার প্রত্যেকটা দাবি নিয়ে কথা বলবো, তার শয়তানি আর মূর্খতা ধরায় দেব, এবং এটাও ধরায় দেব যে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান। সে পাকিস্তানকে 1971-এ গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলছে। পাকিস্তান একবার না দুইবার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইছে বাংলাদেশের কাছে। আমি সেই প্রসঙ্গে প্রমাণ সহ আসতেছি এখন। পাকিস্তান কি গণহত্যার জন্য ক্ষমা চাইছে? 1974-এর 5 থেকে 9 এপ্রিল বাংলাদেশ, ভারত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয়। সে বৈঠকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল 195 জন যুদ্ধাপরাধীর বিচার। এতে পাকিস্তানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে। আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলে, মিটমাট ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান। এই 2 বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ক্ষমাশীলতার নিদর্শন হিসেবে এই বিচার প্রক্রিয়ায় তারা আর অগ্রসর হবে না। দেশে ফিরে 11 এপ্রিল 1974-এ ডক্টর কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করছে তা প্রতিষ্ঠা করা, পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য। বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে। ডক্টর কামাল হোসেনের এই বক্তব্য পরদিন বাংলাদেশের সমস্ত পত্রিকায় প্রকাশিত হয়। এরপর বাংলাদেশের পক্ষ থেকে 195 জন যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। এটাই ছিল প্রথম সরকারিভাবে ক্ষমা প্রার্থনা। আর ক্ষমা প্রার্থনা হয়েছে আরেকবার, হয়েছে দ্বিতীয়বার। ক্ষমা চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকায় এসে। 1974-এর জুনে শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসছেন। ভুট্টোর সামনে রাতে একটা রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয়েছে। উপস্থিত আছে স্বয়ং সর্দির বডিগার্ড, মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য। ভুট্টো ডিনারের আগে বক্তৃতা দিতে উঠছেন এবং বলতে শুরু করলেন। কি বলতেছেন শুনেন ভালো কইরা। আপনাদের উপর স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন এবং অকথ্য অপরাধ করেছে। আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি। আমাদের দয়া করে তাদের, মানে ইয়াহিয়া খান, তার সাথে এক করে দেখবেন না, যারা শুধু আপনাদের নয় আমাদের উপরও তখন শাসন করত। আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি। আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত, আমরা তওবা করছি। এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা চাওয়া যায়? এইভাবেই তো ভুট্টো তার একটা রাষ্ট্রনায়কোচিত বক্তব্যে 71-এ পাকিস্তান বাহিনীর বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল। ভুট্টোর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে ওঠে। ভুট্টোর সাথে সুর মিলায় শেখ মুজিব বলে যে, আসেন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা এবং সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি। এইটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায়, আন্তর্জাতিক পত্রিকায় এটা ছাপা হয়।
দেখেন আপনি। জসিম আবার ক্ষমা প্রার্থনা করতে বলে কেন? মানে এক অপরাধের জন্য কয়শবার পাকিস্তানের কাছে ক্ষমা চাইতে হবে? আমি পাকিস্তানের প্রতিনিধি দলে থাকলে জসিমের প্যান্ট খুলে নিয়ে পাছায় লাথি দিয়ে কইতাম, যা খুশি করগা। হারামজাদা জসিম জানে না এই ইতিহাস। এই ইতিহাস যদি সে নাই জানে তাহলে সচিবের চেয়ারে বসেছে কেন? বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই। আবার আইসিসে সচিবগিরি করতে শখ কত। আবার এরা যখন সরানোর কথা কওয়া হয় তখন পিঠ বাঁচাইতে চলে আসে তৌহিদ সাহেব। তৌহিদ সাহেবের ধরিচ্ছি নারায়ণ। পাকিস্তান কিন্তু তার ভাষ্যে সব কিছু উল্লেখ করে নাই, পাত্তাই দেয় নাই কি কইছে। কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক করার যে সুযোগ আমরা পাইছিলাম সেটা আমরা হারায় দিলাম। এবং এটা জসিম ইচ্ছা করে করছে, বাইঞ্চতগিরি করছে ইচ্ছা করে, হারামজাদা। তারপরে আসেন পাওনা টাকার ইস্যু নিয়ে। টাকা নাকি পায়, এটা নিয়ে কি বুঝে দেখি। এই পাওনা টাকার বিষয়টা 2016 সালে হাসিনা সরকারের ইস্যু। ওইখান থেকে কপি পেস্ট করেছে, দেখেন জনকণ্ঠের পত্রিকা। হাসিনা সরকারের ইস্যু, হাসিনার জনপ্রশাসন পদক পাওয়া হাসিনার পাঁচাটা প্রফেসর ইউনুসের সচিব, বিএনপি নেতার ছোট ভাই, বিএনপির রিকমেন্ডেশনে হওয়া পররাষ্ট্র সচিব, এটা ফলো আপ করেছে। আর দেখেন ইন্ডিয়ান মিডিয়াতে কি উল্লাস। দেখেন এডিটর সাহেব, আরো দেখান, আরো দেখান। দেখেছেন দেখেছেন তো বিষয়টা কি? পাওনা টাকার বিষয়টা কি? আর একটু বিস্তারিত দেখি। 1970 সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো $200 মিলিয়ন বৈদেশিক সহায়তা এইটার মধ্যে আছে আর কি, এই টাকা চাওয়ার মধ্যে আছে। রেডি সাহেব, পাইজি মেলা দিন পর এক মাল পেয়েছি। এক গাধা ছিল সর্দির বডিগার্ড, 3 লক্ষকে 3 মিলিয়ন কইছিল। আর এক গাধা টু দি পাওয়ার ইনফিনিটি পাইছি। দেখান দেখান মালের ছবি দেখান, আর তার পিছিয়ে না গাধার দেখ দেন 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 দেন। এই হারামজাদা $200 মিলিয়ন সাহায্য এসেছিল তখন। হ্যাঁ, এই সাইক্লোনের টাইমে। এটা কি তোর সর্দির বডিগার্ড কয়ে গেছে? হালায় মোট সাহায্য এসেছিল 30 নভেম্বর পর্যন্ত $24 মিলিয়ন। দেখান নিউ ইয়র্কের টাইমসের নিউজটা দেখান রিতা সাহেব। আলাদা করে হিসাব আছে কই কই থেকে সব মিলায় কত এসেছিল। সব মিলে এসেছিল $64.7 মিলিয়ন। হারামজাদা তুই কোনটি পেয়েছো $200 মিলিয়ন? পাকিস্তানের টিম নিয়ে ভদ্রলোক, আমি ওই টিমের টিম লিডার হইলে কইতাম এই $200 মিলিয়ন হিসাবটা দেখি তো, দেন তো। মুখে জামা ঘষে দিতাম একেবারে। পাকিস্তানি গলে বেকুব আছে, মারা খাইতে খাইতে এদের সেন্সেশন নাই হয়ে গেছে। ওই কি 1971 ইন্ডিয়া লুট করে নিয়ে যাওয়া $2.2 বিলিয়ন ইন্ডিয়ার কাছে ফেরত যেতে পারবে? পারবে? ইন্ডিয়া কি লুট করেছিল আসেন দেখি। 12 মার্চ ইন্ডিয়ান বাহিনী চলে যাচ্ছে। সর্দির বডিগার্ড একটা বক্তৃতা মানিচ্ছে ওটি। হ্যাঁ, একটা বিদায় কুচকাওয়াজ হচ্ছে। হ্যাঁ, 12 থেকে 15 মার্চের মধ্যে ওরা সব চলে যায় আর কি। তো এই শুভেচ্ছা বাণীতে সর্দির বডিগার্ড ওই ইন্ডিয়ান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কইতেছে, আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি, কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশিদের আর কিছুই অবশিষ্ট নাই। কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা। আমার অনুরোধ, আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান। হ্যাঁ, তো ভালোবাসা তো নিতে কইছে। তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায়। কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনার শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে। সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশেদের সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায়, তা বিদেশিদেরকেও বিহ্বল করে। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা। পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য, পাট, সুতা, যানবাহন, এমনকি সমুদ্রগামী জাহাজের যন্ত্রাংশ পর্যন্ত লুট করে দেয়। এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময়ের হিসাবে $2.2 বিলিয়ন। পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করে ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত 4টা ডিভিশনের অস্ত্রশস্ত্র, ভারী কামান, গোলা বারুদ, যানবাহন, অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে অল্প কিছু পুরানো অস্ত্র ফেরত দেওয়ার চলে না, ফুটে না গুলি। এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ, আসবাবপত্র, ক্রোকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে। একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্ট মার্শাল পর্যন্ত করে। তার নাম ব্রিগেডিয়ার মিশ্র। ওই সুনীল গঙ্গোপাধ্যায় ছিল না, তার পূর্ব পশ্চিমে একটা উপন্যাস ছিল, উটি লিখেছে, সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছে। ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট,
টিনের খাবার এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। এবং এই যে পাকিস্তানি বাহিনী পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান, অস্ত্র, গোলা বারুদ সহ অনেক মূল্যবান জিনিস, এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্তের ওপরে পাঠিয়ে দেওয়া হয়। এই লুণ্ঠন এত বেপরোয়া নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না ফিটিংস সেই লুণ্ঠন থেকে রেহাই পায়নি। নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায়, ওই খুলনা দিয়ে নিয়ে যাচ্ছিল সবকিছু। তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করে সার্কিট হাউসে রাখছেন মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে। কিছু সম্পদ রক্ষার চেষ্টা করছেন। এইভাবেই ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে বীর সেক্টর কমান্ডার জনগণকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছিলেন। ফলো পাইছেন 31শে ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন, গুম করে ফেলে তারে। যশোর সেনা ছাউনির অফিসার্স কোয়ার্টার একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয়। বাড়িটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতন সেল। বাড়িটা অন্ধকার ছিল, রুমে মানুষের রক্তের দাগ, এলোমেলো সেরা চুল, কিছু নরকঙ্কাল ছিল, সাথে শকুন এবং শেয়ালের উপস্থিতির মধ্যে খাটে ডিসেম্বরের রাতে আধা সেরা একটা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দী এবং গুম হওয়া সেক্টর কমান্ডার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস, নাচের ঘুঙ্গুরের শব্দ, আর সেই সাথে নারী পুরুষের হল্লা। জলিলের সঙ্গে সেদিন ভারতীয় বাহিনী আরো গ্রেপ্তার করে একই সেক্টরের আগরতল মামলায় অভিযুক্ত নৌবাহিনীর প্রাক্তন লিডের সিম্যান সুলতান উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ খুরশিদকে। বাকি দুইজন খালাস পেয়ে যায়, কিন্তু জলিলের কোর্ট মার্শাল হয়। ইন্ডিয়ান সোলজারদের লুটপাটের প্রতিবাদ করতে গিয়ে কোর্ট মার্শাল হয় মেজর জলিলের। এবার বুঝেছেন তো মেজর জলিল কেন জাসদ করে। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সামরিক আদালতের বিচারক ছিলেন আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহের। বিচারে কিন্তু মেজর জলিল নির্দোষ প্রমাণিত হয়, কিন্তু মেজর জলিল নিজে থেকে অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। এইবার লাস্ট ইস্যু, আটকে পড়া পাকিস্তানিদের ইস্যু। বাংলাদেশকে আটকে পড়া পাকিস্তানি আছে? না, নাই। 2003 সালে সিদ্ধান্ত নেয় সরকার সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে যারা বিহারি সম্প্রদায় আছে। প্রায় সকলে নাগরিকত্ব নিয়ে ফেলছে, পাসপোর্ট টাসপোর্ট করে ফেলছে। বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের বয়সও 54 বছর হয়ে গেছে, তারাই বুড়া। যাদের জন্ম পাকিস্তানে তার অল্প কিছু মানুষ যারা নাগরিকত্ব হয়তো নেয় নাই, অল্প কিছু আছে, তাদের প্যাডে দেবো এবার জসিম ভাই তোর পোলা মাইয়া তো 5 বছর ইউরোপ আমেরিকার থাকলে নাগরিকত্ব আবেদন করবে লাল ফেলাইতে জিব্বা বের করে। যার বয়স 60 সে পাকিস্তানে ফিরে যায়, করবেটা কি? তার কি জীবন নতুন করে শুরু করার উদ্যম আছে? প্রফেসর ইউনূস, আপনি ইনকা ভালসুন দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতেছেন, ওর তো পিওন হওয়ার যোগ্যতা নাই, মিনিমাম সেন্সিটিভিটি নাই, এক বিন্দু মানবিকতা নাই, ও বুঝাই না জিনিসটা কি। তার উপরে আপনি নাকি তার সিনিয়র সচিব বানাইতেছেন, সত্যি নাকি? মানে আমি যারা ঠাপাই তার দেখে উন্নতি হয়, বিষয়টা কি? আমার ঠাপে কি ভিটামিন আছে স্যার? তাইলে তো আমি জাগেরা ঠাপাই তাদের মাইন্ড করা উচিত না, পাইতে দেওয়া উচিত আমার কাছে। আমি খালি ঠাপামু আর ক্যারিয়ারের শস্য কয়টা উন্নতি হবে। ক্ষুদ্রকালে আমরা সিনেমার পোস্টার দেখতাম, এটা খতরনাক ভিলেন আসছিল, নাম আসছিল জসিম। আমরা যখন ক্ষুদ্রকাল পার হয়ে লায়ক হয়ে উঠেছি তখন দেখলাম জসিম আর ভিলেন না, নায়ক হয়ে উঠেছে। আমার কাছে জসিম ক্যারিয়ারে কামিয়াব হইতেছে, যত ঠাপ তত উন্নতি। এই রয়েছে আর দেখেছেন ক্যাঙ্কা ভ্যাটামিন আমার ঠাপে। তো ইচ্ছা 111-এর পররাষ্ট্র সচিব আসছিল, মানে যেই সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল তার সচিব এই তৌহিদ সাহেব। তারাই ইন্ডিয়া কলে কইছিল পিলখানা বিডিআর বিদ্রোহের টাইমে সেনা অভিযান হইলে ইন্ডিয়া বাংলাদেশে আর্মি ঢুকে দিবে। অবিনাশ পালিয়া তার বইত লিখেছে, এটা ওর নাম ধরে লিখেছে তৌহিদ সাহেবের। এটার জন্যই সেনা অভিযান হয় নাই। বিডিআর এর কিলিং এ তৌহিদ সাহেবের দায় আছে, ওনাকে বলতে হবে কেন বাইসা নিল ওনারা ইন্ডিয়া বাংলাদেশকে বার্তা দেওয়ার জন্য। আমি জেনারেল ফজলুর রহমানকে রিকোয়েস্ট করছি ওনার জবানবন্দি নেওয়ার, সাক্ষ্য নেওয়ার, এই বইয়ের রেফারেন্স পাঠাইছি ওনার কাছে। তৌহিদ সাহেব, পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে হবে। আর জসিমরা দিয়ে আলোচনা শুরুতে কুফা লাগাই দিলেন, এটা সাবোটাজ। ইন্ডিয়ার সাথে কথা বলার টাইমে আপনি কইছিলেন যে আমাদের দেশে ফ্যাসিবাদ কেন সাপোর্ট করিস, আমাদের দেশের রাজনীতি থেকে হস্তক্ষেপ করিস, কেন হাসিনাক আশ্রয় দিস। এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে গোয়াত কুরকুরায়, আপনার কুরকুরায়। হ্যাঁ, তো ইউকের সাথে আলাপের টাইমে কি যে কবেন যে সম্পদ আমাদের লুটপাট করিস, কলোনির সময় সেটা ফেরত দাও। 76-এর মন্বন্তর আর 43-এর মন্বন্তর দুইটা দুর্ভিক্ষ হয়েছিল, তার জন্য ক্ষতিপূরণ চাইবেন আপনি? তো ইচ্ছা বাংলাদেশকে আপনার নাকি আপনার সচিবের বাপের তালুকদারি? এ দেশটা ইচ্ছা মতো আপনি পররাষ্ট্রনীতি সাজাবেন? এটা কি আপনার বাপের জমিদারি পেছেন? জমিদারি একদম পিছন দিয়ে হান্দায় দিব আপনাদের। জসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশায় লাথি দিয়ে খেদাবে পাবলিকে, এটা করবেই পাবলিকে। ও পাশার মধ্যে আমি ক্ষতিপূরণ ঢুকে দেবো, কেঙ্কা করে ঢুকে দেবো জানেন? এ জসিম, এই পাকিস্তানি ক্ষতিপূরণ আমি দেবো, আমি দিচ্ছি, আমি দায়িত্ব নিছি, তোক দিমু নেব। তুই কেঙ্কা করে দিমু জানিস? আই শোন, ওই $200 মিলিয়ন না এই কয়েন করবো আর কি,
বাংলাদেশি কয়েন করবো, ইঙ্কা ইঙ্কা কয়েন ইঙ্কা এডিটের সেটা কয়েনের শব্দ দেয় না, ঝনঝন করে পড়িচ্ছে ইঙ্কা করে শব্দ না, ওই কয়েন একটা একটা করে তোর গর্মের মধ্যে ঢুকে দেবো, নে তুই নিয়ে যা, একবার সে খালাস করে আবার ফিরে আসবো, আবার ঢুকে দেবো, আবার খালাস করে ফিরে আসবো, আবার ঢুকে দেবো, যা। ইন্ডিয়ান লেসপেন্সারি করার জন্য তো পালিচ্ছি, হ্যাঁ আমরা বেতন দিয়া। আর প্রফেসর ইউনূস, আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের সিনিয়র সচিব বানান, আমি প্রত্যেকটা এপিসোডে কমু আপনি ইন্ডিয়ান লেসপেন্সারদের প্রমোট করিচ্ছেন। আপনার সরকারের প্রতি আমাদের সমর্থন আনকন্ডিশনাল না, এটা মনে রেখেন স্যার। বিএনপির চাপ, ওয়াকারের চাপ, দ্রুত নির্বাচনের চাপ, এই সব কিছুর সামনে বুক চিতায় দাঁড়াইছি, উদয় না। হ্যাঁ, এই জন্য দাঁড়াই নাই যে আপনি জসিমের মতো ইন্ডিয়ান লেসপেন্সারদের পুরস্কৃত করবেন। জনগণ বোকা না স্যার, আর সব বুঝে। আর একটা এপিসোড করেছিলাম, এখনো রিলিজ করিনি, এটা সারমু এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমি কইছি না, সপ্তাহে সপ্তাহে একটা করে সারমু, ওটা আসতেছে। আরো কিছু আকাম এক্সপোজ করে দেবো। আমাদের প্রত্যয় একটাই, এদেশে প্রত্যেকটা জাউরা আইডেন্টিফাই করা, আর তাদের ইতিহাস, অজ্ঞতা আর ষড়যন্ত্র জনতার সামনে তুলে ধরা। এই জসিম হোক আর তার অভিভাবক তুল্য তৌহিদ সাহেবী হোক, কেউই জনগণের প্রশ্নের ঊর্ধ্বে না। ক্ষমার প্রশ্নে পাকিস্তানের ইতিহাস না জেনে যারা নতুন করে ক্ষমা চাও ধরা চালু করে, তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতেছে। আমাদের চোখে তারা দেশের শত্রু, জাতির প্রতি প্রতারণাকারী। আমরা ইতিহাস জানি, আমরা তথ্য নিয়ে কথা বলি, আমরা প্রমাণ হাজির করি। আমার প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা শব্দ এই জাতিকে জাগ্রত করার স্লোগান। এই দেশ কারো তালুকের জমিদারি না, এই রাষ্ট্র কারো বাপের সম্পত্তি না। আমরা ঠেকায় পড়ি নাই, ঠেকায় দিতে জানি। আর ইতিহাস বিকৃতিকারীদের ঠেকানো আমার দায়, দায়িত্ব এবং কর্তব্য। এই যুদ্ধে আমি একা না, আমার সাথে আছে জাগ্রত জনতা, আছে বিপ্লবী জনতা, আছে স্মৃতিশক্তির প্রত্যেকটা পৃষ্ঠা, আর আছে সেই অদম্য রক্ত যা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে প্রবাহিত হয়েছিল। তাই কইতেছি, আমার ঠাপে যদি কারো ক্যারিয়ার হয় তবে আমি ঠাপাবো, আর ঠাপে যদি কারো মুখোশ খোলে তবে আমি মুখোশও ছিড়ব। রাষ্ট্র নিয়ে খেললে খেলাটা আমি শেষ করে দেব। কারণ বাঘে চুলে 18 ঘা, পুলিশে চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা।